গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। পর্ব দুটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। পর্ব দুটি শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তবে হ্যাঁ, গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নভেম্বরের গোড়ার দিকে সাধারণত প্রকৃতি এরকম আচরণ করে না, যদিও 5টা থেকেই সন্ধে নামতে শুরু করে, কিন্তু তার আগেই আকাশ হয়ে উঠল কালো। একটু পরে উঠল ঝড়। কি প্রচণ্ড সেই ঝড়ের গতি! মনে হচ্ছিল সব বুঝি এক্ষুনি লণ্ডভণ্ড হয়ে যাবে। মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। জানালার কাঁচের মধ্যে দিয়ে দেখতে দেখতে দীপু বলল, না, বৃষ্টিটা পুরো 12টা বাজিয়ে দিল। ইজি চেয়ারে শুয়ে নীল একটা সিগারেট টানছিল। দীপুর কথা শুনে বলল, তোর বুঝি বৃষ্টি খুব ভালো লাগে? তার থেকেও দারুণ লাগে এই সময় বৃষ্টি মানে জাঁকিয়ে শীত পড়ার লক্ষণ। তাহলে বৃষ্টিই হোক। হ্যাঁ, তোমার কথায়। এত ঝড়ে বৃষ্টি হয় না। মেঘ কোথায় উড়ে চলে যাবে? যাবে না, বৃষ্টিই হবে। বলছো? হতেই হবে, নইলে যে সব ফসল হবে না, আর সেই ফসলটা আজকেই তুলতে হবে। আবার হেয়ালি আরম্ভ করলে? হেয়ালি না, রেডি হয়ে নেয়, একটু পরেই বেরোতে হবে। লাও, তুমি ঝড়ের মধ্যে আবার দেয়াল আরম্ভ করলে? এখনও খানিকটা সময় আছে। ঝড় থেমেও যেতে পারে, বৃষ্টি নাও হতে পারে, কিন্তু প্রকৃতিতে আজ অস্বাভাবিক কিছু একটা দরকার ছিল। বলেই ও ডায়াল করল। ও প্রান্ত থেকে ভেসে এলো ইন্সপেক্টর বিকাশ তালুকদারের কণ্ঠ। বলুন ব্যানার্জি সাহেব। বোধহয় আয়তী দেবীকে আমি খুঁজে পেয়েছি। দেখা না গেলেও বেশ বোঝা গেল যে ও প্রান্তে বিকাশ তালুকদার লাফিয়ে উঠলেন। বলেন কি মশাই, কোথায় পেলেন? এখনই পাইনি, তবে আজই পেয়ে যাব। ওহ, ধন্যী লোক মশাই আপনি। ওসব কথা পরে হবে। তার আগে একজন লোক কালই শহর ছেড়ে চলে যাবে, তাকে আজই অ্যারেস্ট করা দরকার। দেরি হওয়ার দরুন কিন্তু অঘটন ঘটে যেতে পারে। তাহলে তো তাকে অ্যারেস্ট করতেই হবে। কে লোকটা? কে? অলোক রায়ের বাড়ির দারোয়ান কাম মালি রামসেবক। বলেন কি মশাই, শেষকালে রামসেবক বেটাই রায় মশাইয়ের গিন্নিকে কিডন্যাপ করলো? তার মানে 4 লক্ষ টাকা ঝেড়ে ও শহর ছেড়ে চলে যাওয়ার ধান্দায় আছে। আর আমরা ভাবছি কিনা দেবপম। এত কথা ফোনে হয় না মশাই, আপনি আমার বাড়ি আসুন, আধ ঘন্টা সময় পাবেন। আধ ঘন্টা? কি বলছেন? আমি মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেছি। বাইরে কিন্তু ঝড় উঠেছে, বৃষ্টিও আসতে পারে। কি যে বলেন! পুলিশের কাছে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, গোলাগুলি এক একটা কৈফিয়ত হলো। সঙ্গে কি ফোর্স নেব? একটা রামসেবককে পাকড়াও করতে আবার ফোর্সের দরকার হয় নাকি? আপনি একাই আসুন, অল্প নয়, এটা আপনার ডিউটির মধ্যেই পড়বে। অলরাইট বলে বিকাশ ফোন ছেড়ে দেন। অলোক রায়ের বাড়িতে লোহার ফটকের সামনে গিয়ে যখন ওদের জিপটা থামল, বাইরে তখন মহাপ্রলয়। মুষলধারে বৃষ্টি, মাঝে মধ্যে বিদ্যুতের ঝিলিক আর ঝোড়ো হাওয়া। আর তার মধ্যে এই অঞ্চলটায় লোডশেডিং, চারিদিক অন্ধকারে ডুবে আছে। ভেজা কাকের মতো চিচি গলায় দীপু বলল, বৃষ্টি ভালো লাগে মানে এই নয় যে বৃষ্টির মধ্যে ভিজতে হবে। শালা সোনাই সোহাগা, হিন্দি সিনেমার লাস্ট সিকোয়েন্স। চারিদিকে কুয়াশা ঘেরা অন্ধকার, মুষলধারে বৃষ্টি, পুলিশের জিপ থেকে নামছে দারা সিং, ব্রুসলি আর শার্লক হোমস। কি না এক রামসেবককে পাকড়াও করতে, কোনো মানে হয়? তুই একটু চুপ করবি দীপু? করল। রায়বাড়ি ঘুমিয়ে পড়েছে। লোহার ফটকের সামনে দাঁড়িয়েও ভেতরে কিছু দেখা যায় না, আলোটালেও সব নেভানো। বাইরে থেকে মনে হচ্ছিল একটা ভূতের বাড়ি যেন ঠাঁই বৃষ্টিতে ভিজছে। মাঝে মধ্যে ঝড়ের বেগ গাছপালাগুলো শুধু শো শো আওয়াজ করে নিজের শরীর তুলিয়ে নিজেদেরকে অস্তিত্ব জাহির করছে। চাপা গলায় বিকাশ বললেন, এখান থেকে কাউকে রেখে সাড়া পাবেন? কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই। তাহলে রেলিংটা টপকাতে হবে, আর ওদিক থেকেও ঢোকার রাস্তাও একই রকম। ওদিক থেকে মানে খেয়ালি দেবীর পোর্শন থেকে? হ্যাঁ, আপনাকে তো বলা হয়নি, মাঝে আমি একদিন খেয়ালি দেবীর সঙ্গে মিট করতে গিয়েছিলাম। বলবো, পরে সব বলবো।
তোমরা মাইরি কি ধাতু দিয়ে গড়া কে জানে। ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মহিলা কেমন করেই বা গল্প জুড়ে দিল। তার উপর আবার বলছো রেলিং টপকাতে। পুলিশ বলে কিন্তু পাবলিকের হাত থেকে বাঁচা যাবে না। আর এসব পাবলিক তো আর যেসব পাবলিক নয়, মস্তান পাবলিক। প্রমাণ করতে করতেই কিন্তু ঠ্যাঙানিতে আমরা আত্মরা। তাহলে আর ব্রুসলিকে আনা কেন? জনা 50 মস্তান লাঠি আর ছুরি নিয়ে যদি দাঁড়ায়, ব্রুসলির বাবারও 7 দিন এই ঠ্যাঙানিকে আটকাতে পারে। ঠিক আছে, আগে তো রেলিংটা টপকাই, সঙ্গে দুটো রিভলভার আছে। সব উঠতি পাবলিককে আমার চেনা আছে। টাইটাই দুটো আওয়াজেই দেখবেন সব ফাঁকা। নিন চলুন, আর দেরি করে লাভ নেই। রেলিং টপকাতে খুব একটা ঝামেলা হলো না তিনজনেরই। বাগানে নেমে দ্রুত ওরা পৌঁছে গেল রায়বাড়ির প্রধান ফটকে। ফটক তখন বন্ধ। বিকাশ জিজ্ঞাসা করলেন, এবার কি করবেন ব্যানার্জি সাহেব? দরজা তো ভেতর থেকে বন্ধ। সেটা পরে হবে, আগে দরকার রামসেবককে। আপনার রামসেবক থাকে কোন ঘরে? বাগানের পূর্ব দিকে, মানে ওই দিকটায়। ওর জন্য একটা আলাদা ঘর আছে। যতদূর সম্ভব শব্দ না করে আমাকে ফলো করুন। লোডশেডিংয়ের সুযোগটা ওরা খুবই কাজে লাগালো। শব্দ না করেই ওরা পৌঁছে গেল রামসেবকের ঘরের সামনে। কিন্তু লাভ হলো না, বাইরে থেকে তালা লাগানো। বিকাশ তালুকদার ভেতরে ভেতরে বেশ উত্তেজিত। চাপা স্বরে জিজ্ঞাসা করলেন, পাখি হাওয়া নাকি মশাই? বলতে পারছি না, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে হবে, কাউকে কিছু টের না পাইয়েই। বাট হাউ? কেন না জানাবার কি হলো? আমি পুলিশ ইন্সপেক্টর, সোজা গিয়ে নক করব। চলবে না, অন্তত এই ক্ষেত্রে। আপনার মতলবটা বলুন তো। জানান টানান দিলে সমস্ত প্রোগ্রাম আপসেট হয়ে যাবে। একেবারে নিঃসারে ঢুকতে হবে। দীপু, সেই দিনের সে জায়গাটা মনে আছে? কোন দিনের কোন জায়গা? আরে বাবা, পরশুদিন যে গাছটার নিচে বসে সিগারেট ফুঁকছিলি। ও হ্যাঁ, মনে আছে। সোজা গিয়ে ওই গাছের নিচে অপেক্ষা করবি। একান্ত প্রয়োজন না হলে টর্চটা জ্বালাবি না। বিসদৃশ কিছু দেখলেই। বোঝো ঠেলা। তাহলে সিগারেট খাওয়া চলবে তো? এই বৃষ্টিতে বোঝা সম্ভব নয়। কথা না বাড়িয়ে এখন কাট। দীপু চলে গেল। বাড়ির আশেপাশে তাকাতে তাকাতে নীল বলল, একজন কুল ব্রেনের অপরাধীর পক্ষে এমন আইডিয়াল রাত বোধ হয় ঝট করে আর আসে না, তাই না? কার কথা বলছেন? একজন শয়তানের। তা না হয় বুঝলাম, কিন্তু বাড়ির মধ্যে ঢোকার কি হবে? হবে। ব্রিটিশরা অনেক ভালো ভালো জিনিস তৈরি করে গেছে, কিন্তু একটা ব্যাপারে ওদের আরও মডার্ন হওয়া উচিত ছিল। রেইন ওয়াটার পাইপটা দেখেছেন? বলছেন কি মশাই? আপনি ওই পাইপে উঠবেন? পারবেন? পারতেই হবে। জানি না এতক্ষণে কিছু ঘটে গেছে কিনা। পাইপ বেয়ে আমি ওপরের বারান্দায় চলে যাচ্ছি। আপনি দীপুকে নিয়ে মেন গেটে চলে আসুন। ভেতর থেকে দরজা খুলে রাখছি। কিন্তু দীপুকে তো আপনি পাঠালেন ওই দিকটায় নজর রাখতে। এখনও যখন দীপু চুপচাপ, তখন মনে হয় অকুস্থানটা ওখানে নয়, সম্ভবত ওই বাড়ির মধ্যেই। যান, আর দেরি করবেন না। আর কোনো কথা না বলে আশ্চর্য দক্ষতা এবং তৎপরতায় নীল পাইপ বেয়ে উপরে উঠে যায়। ধন্যী বাবা মায়ের রত্নগর্ভা দস্যি ছেলে। বারান্দায় সূচিভেদ্য অন্ধকার। বাড়ির ভেতরটা ওর চেনাই ছিল। পা টিপে টিপে নেমে এলো। একতলায় ভিকুর ঘর থেকে হ্যারিকেনের ম্লান আলো আসছে। ওর ঘরে গিয়ে আলতো করে ঠেলা দিল। ভেতর থেকে বন্ধ। তার মানে লোকটা ঘরেই আছে। হয়তো ঘুমিয়ে পড়েছে, নয়তো জেগেই আছে। পকেটে মিনি টর্চ থাকলেও সেটা জ্বালাবার চেষ্টা করলো না, কারণ কে কোথায় আছে সেটা বোঝবার কোনো উপায় নেই। অন্ধকারে আন্দাজে আন্দাজে চলে এলো সদর দরজার কাছে। দরজার খিলটা খুলে দিয়ে উঠে এলো আবার দোতলায়। সিঁড়ির একদিক চলে গেছে খেয়ালি মহলে, আর অন্যদিক অলোক রায়ের অংশে। ও সোজা উঠে গেল অলোক রায়ের মহলে। একমাত্র বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই, বাধা দেওয়ারও কেউ নেই। এত বড় বাড়ি, প্রাণী বলতে একমাত্র 4 জন। খেয়ালি মহলে স্বয়ং খেয়ালি দেবী এবং তার সর্বক্ষণের সাথী কাজের মেয়ে যমুনা। এদিকে মহলের নিচে ভিখুর ঘরে আলো জ্বলছে। সুধা কোন ঘরে থাকে সেটা জানা নেই, কিন্তু রামসেবক কোথায়? তার ঘরে তো তালা বন্ধ। সে গেল কোথায়? এখন আর ওসব ভাবনার অবকাশ ছিল না নীলের। এখন তার লক্ষ্যস্থল অলোক রায়ের ঘর। কে জানে এখন সেখানে কি হচ্ছে। খুব সন্তর্পণে নীল অলোক রায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে ভেজানো। অলোক রায়ের বিনা অনুমতিতে কারো সাহস হবে না এদিকে আসার।
অলোক রায় এখন আছে কিনা সেটা জানবারও কোনো উপায় নেই। কিন্তু বাড়ি না থেকে এত দুর্যোগের রাতে যাবেই বা কোথায়? আজ তো অফিস বন্ধের দিন। ভদ্রলোক কি শেষ পর্যন্ত পত্নী শোকে ঘুমিয়ে পড়লেন? অগত্যা নীলকে আবার এগিয়ে যেতে হয়। জানালাটা খোলা, কিন্তু পর্দাটা না। কি জানে কি খেয়াল হলো নীলের। কাজটা যদিও গর্হিত, তবুও তদন্তের কাছে কিছু অশালীন কাজ তো তাকে করতেই হয়। সামান্য ইতস্তত করে নিজের কর্তব্য ঠিক করে নেয়। দুটো আঙুলের ছোঁয়ায় পর্দাটা ঈষৎ ফাঁক করে। চোখ শোয়া অন্ধকারে ভেতরের ঘরটা দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। তার জন্য সে কোনোভাবেই মানসিক প্রস্তুত ছিল না। কয়েক মুহূর্তের জন্য ও কেমন যেন একেবারে স্থির হয়ে গেল। ভিডিও চলছে, ব্লু ফিল্ম, মারাত্মক রকমের অশ্লীল রঙিন ছবি। কিছুক্ষণ দেখলেই হয়তো গা হাত পা সব শিরশির করে। মাথার মধ্যে হয় তাণ্ডব। ঠিক সামনের সোফায় বসে রয়েছেন অলোক রায়। একা নন, আরও একজন। অলোক রায়ের সঙ্গে ঘনিষ্ঠবদ্ধ। দুজনেরই আচরণ উন্মত্ততার পর্যায়ে। কেউ তবে কি? ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাসের শব্দে নীল ঘাড় ফেরালো। বিকাশ তালুকদার, আর ঠিক ওর পেছনেই দীপু। কিসে চলছে ভিডিও? ইনভার্টার নাকি? এমার্জেন্সি ব্যাটারিও হতে পারে। কি নোংরা চরিত্রের লোক মশাই। তা সাহেব, মেয়েটি কে? কি করে বলবো? আমি তো এখনো ডেফিনিট নই, তবে এক্ষুনি বোঝা যাবে। ভাড়া করা মেয়েটাই নয় তো? এইসব লোকের গুণের ঘাট নেই। কিন্তু মশাই, এই অবস্থায় ওদের সামনে কি দাঁড়াতে হবে নাকি? যাবেন না বলছেন? আমারও সেই ইচ্ছে। চলুন, সারা দিয়েই ঢোকা যাক। এমন উত্তেজিত আর চাঞ্চল্যকর মুহূর্তে কাউকে ডিস্টার্ব করা ধম্মে সইবে না কিন্তু। বলতে বলতে নীলের হাতে পিস্তল উঠে এসেছে। জানালা ছেড়ে দরজার সামনে এসে দাঁড়ায়। পিস্তলের নল দিয়ে 3 বার টোকা দেয় দরজায়। ভেতর থেকে রুক্ষ আর কঠিন স্বর ভেসে আসে। কে কে ওখানে? কে চাই? আমিটা কে? প্রাইভেট ইনভেস্টিগেটর নীলাঞ্জন ব্যানার্জি। দরজাটা খুলুন। নিমেষে ঘরের মধ্যে ভিসিআরের হালকা আলোটা নিভে গেল। কারো চলে যাওয়ার দুপদাপ আওয়াজ, আরও মিনিটখানেক পর ছিটকিনি খোলার শব্দ। এবার পূর্ণবার ঘন নীরবতা। নীল দরজা ঠেলে ভেতরে ঢুকে টর্চ জ্বালিয়ে দেখে 2 ঘরের মধ্যবর্তী দরজা বন্ধ হয়ে গেছে এবং ওপাশ থেকে কেউ যেন ছিটকিনি তুলে দিল। তারও আওয়াজ পাওয়া গেল। টর্চের আলো চারপাশে ছড়াতে ছড়াতে নীল চিৎকার করে উঠল। দীপু, কুইক, ওপাশে আয়তী দেবীর ঘরের সামনে কি দাঁড়া। একজন কাউকেও বাইরে যেতে দিবি না। একজোড়া টর্চের আলো অলোক রায়ের ঘরখানাকে ছাকনির মতো ছেলে ফেললেও কাউকেই কিন্তু পাওয়া গেল না। মাঝে দরজার সামনে গিয়ে নীল জোরে জোরে বলতে শুরু করলো, অলোকবাবু, দরজাটা খুলুন, নইলে কিন্তু আমরা ভেঙে ঢুকতে বাধ্য হব। আমার সঙ্গে পুলিশ অফিসার আছেন। পালাবার কোনো চেষ্টা করবেন না। ওপাশে দীপু দাঁড়িয়ে আছে। পালাতে আপনি পারছেন না। আবার সব চুপচাপ। প্রায় মিনিটখানেক আরও কাটল। অর্থাৎ মৌখিক হুমকিতে কোনো কাজ হবার নয়। দরজাও খুলল না। ভেতর থেকে কোনো সারা শব্দও নেই। অলোকবাবু, আমি কিন্তু 1 থেকে 10 গুনব। এরপরেও যদি দরজাটা না খোলেন তাহলে কিন্তু দরজাটা ভাঙতে বাধ্য হব। চেঁচামেচিতে ভিকু তখন লণ্ঠন হাতে ওপরে উঠে এসেছে। তাকে বলতে শোনা গেল, কি হয়েছে বাবু? চোর ডাকাত নাকি? ততক্ষণে নীলের 10 গোনা শেষ। হ্যারিকেনের আলোয় ভিকু নীল আর দীপুকে চিনতে পেরেছিল। সঙ্গে ইউনিফর্ম পরা বিকাশ তালুকদারকে দেখে সে একটু থমকে দাঁড়ায়। ভীতস্বতন্ত্র হয়ে চারিদিকে তাকিয়ে নিয়ে বলে, এসব কি হচ্ছে বাবু? কি হয়েছে এখানে? বড়বাবুই বা গেলেন কোথায়? বাড়িতে শাবল টাবল আছে? শাবল? কি হবে তা দিয়ে? তোমার মাথা ভাঙা হবে। যা বলছি তার উত্তর দাও। হ্যাঁ, থাকতে পারে। রামসেবক তো শাবল নিয়েই কাজ করে। যাও, 1 মিনিটের মধ্যে নিয়ে এসো। এরই নাম পুলিশি খ্যাতানি। এক দৌড়ে ভিকু চলে গেল। ইতিমধ্যে নীল আর বিকাশ তালুকদার কাঁধ দিয়ে প্রচণ্ড জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। কিন্তু পুরনো আমলের ভারী কাঠের দরজা, দুজনের ধাক্কায় আর ভাঙবে কেন? ইতিমধ্যে ভিকু শাবল নিয়ে চলে এসেছে। একটা না, 2টো। ভেরি গুড বলেই দুজনে 2টো শাবল দিয়ে প্রচণ্ড জোরে দরজা ভাঙতে শুরু করলো। কিছুক্ষণের গলদ ঘরমের চেষ্টায় ওপাশে ছিটকিনি উপড়ে গেল। নীলার বিকাশ তখন আয়জা দেবীর ঘরে চলে এলো।
টর্চের আলো ছড়িয়ে দিল সারা ঘরে। অবশ্য টর্চের ব্যাটারি আর খরচ করতে হলো না। ফটফট করে সারা ঘরে নিয়নের আলো জ্বলে উঠল। লোডশেডিং ওভার। সোফার ওপর এলিয়ে পড়ে আছে অলোক রায়ের দেহ। তড়িৎ লাফে নীল চলে গেল অলোক রায়ের কাছে। কষের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে যেন রক্ত আর ফেনা। এখনো হাতে ধরা আছে সাইলেন্সার লাগানো রিভলভার। নীল কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে ওঠে। রাম সেবকের লাশটা কোথায়? অলোকবাবু শুনতে পাচ্ছেন? রাম সেবকের লাশটা কোথায় রেখেছেন? অলোক রায়ের শরীর শিথিল, প্রাণশক্তিও নিঃশেষ হয়ে আসছিল। সম্ভবত ব্রেন তখনও সম্পূর্ণ ডেড হয়নি। কোনো রকমে আঙুল তুলে ওয়ার্ড্রোপের দিকে সংকেত জানিয়ে নিথর হয়ে গেল। নীল চট করে নাড়ি চেপে ধরল। তারপর চোখের পাতা উল্টে চোখের তারায় টর্চের আলো ফেলে দেখল। কিছুক্ষণ পর হাতটা ছেড়ে দিল। একদিকে ভালোই হলো। গুরু, মাল তো হড়কে গেল। দীপু বলে ও সোজা চলে গেল ওয়ার্ড্রোপের দিকে। দরজার পাল্লা ধরে টান দিতেই সপাটে আছড়ে পড়ল রামসেবকের প্রাণহীন দেহটা। এদিক ওদিক তাকিয়ে নিয়ে নীল বলল, হাই রে প্রভুভক্ত সেবক, এর থেকে রামের সেবা করলে অনেক শান্তিতে থাকতে পারতিস। কিন্তু আরেকজন গেল কোথায়? এ ঘর থেকে তো বেরোতে পারেনি। গেটে ছিলাম, ও ঘরেও নেই। তাহলে? আছে, এই ঘরেই আছে। আর লুকিয়ে কোনো লাভ নেই। খাটের নিচে আর কতক্ষণ হুমড়ি খেয়ে থাকবে? বেরিয়ে এসো। ধীরে ধীরে একটি নারী মূর্তি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। এ অবস্থায় সে চুপচাপ বসে থাকে। ওঠো, উঠে দাঁড়াও। সুবোধ বালিকার মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়। লম্বা ঘোমটায় তার মুখ ঢাকা। যা শালা, এ তো ঘোমটাই সরায় না। কে তুমি সুন্দরী? মুখের আড়ালটা একটু সরাও, দেখে চক্ষু সার্থক করি। ঘোমটা বৃতা তখনও নিশ্চল। দীপু সম্ভবত ঘোমটা সরাবার তালে ছিল। ও এক পা এগোতেই নীল বলল, চিনতে পারলি না? যে জীবনে একটাও মিথ্যা কাড়েনি। বাবা, এই তো দেখছি শ্রীমতী সুধারানী দাসী। বিকাশবাবু, যদিও এই মেয়েটা অবস্থার শিকার, অলোক রায়ের হাতে পুতুল, কিন্তু আইনের বিচারে ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওকে অ্যারেস্ট করুন। ওর বিরুদ্ধে আমি বয়ান দেব। কাল বিলম্ব না করে বিকাশ তালুকদার সুধার হাতে হাত করা পরিয়ে দেয়। ততক্ষণে সুধার ঘোমটা খসে পড়েছে। নিয়নের উজ্জ্বল আলোয় দেখা গেল সুধার টসটসে যুবতী মুখে শঙ্কার কালিমা। আলোধালো কাপড়টা দিয়ে কোনো রকমের নিটল যৌবনকে চেপে রাখা হয়েছে। বিকাশবাবু, মেয়েটিকে পাশের ঘরে রেখে আসুন। থানায় একটা ফোন করে লোক আনিয়ে নিয়ে যান। আর ডেড বডি দুটো নিয়মমাফিক ব্যবস্থা করুন। দীপু, তুই সামনের ঘরে বসে থাক যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসে। দেখিস যেন এদিক ওদিক আবার না সলকে যায়। সুধাই কিন্তু আমাদের প্রধান সাক্ষী। সুধা তখন একেবারেই কুকড়ে গেছে। আপাতত এদের চোখের সামনে থেকে সরে যেতে পারলে সে বাঁচে। দীপু ওকে নিয়ে চলে যায়, সঙ্গে বিকাশ। আনুষঙ্গিক সব কাজ শেষ হতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে গেল। পুলিশ এলো, সুধাকে নিয়ে গেল একদল। পুলিশ ফটোগ্রাফার এসে দুটো বডির ছবি নেওয়ার পর দুটো বডিকে নিয়ে চলে গেল তারা। রাত প্রায় 11টার সময় নীল আর দীপু শেষবারের মতো অলোক রায়ের বাড়িটা ছেড়ে চলে আসার মুখে দুদিকে ভাগ হয়ে যাওয়া সিঁড়িটার মুখে এসে থমকে দাঁড়ালো। ওপাশে পার্টিশন গেট মানে কোলাপসেবল গেটের মাথায় দাঁড়িয়ে রয়েছেন খেয়ালি দেবী। কান্নায় তার শরীরটা ফুলে ফুলে উঠছিল। নীল ধীরে ধীরে গিয়ে খেয়ালি দেবীর সামনে দাঁড়ায়। নীল বলে যে এবার আর দরজা বন্ধ করে রাখবার কোনো দরকার নেই। খেয়ালি দেবী কিছুই বলেন না। তখনও তার শরীরটা চাপা কান্নার দমকায় যেন থরথর করে কাঁপছিল। বিকাশ তালুকদার অনেকক্ষণ থম মেরে বসেছিলেন। জিপে ফিরতে ফিরতে থমভাবটা কাটিয়ে নিয়ে বিকাশ বললেন, সবই হলো। একটা লোক নিজের বাড়িতে বসে নোংরা ছবি দেখছিল। সেটা অবশ্য আইনত তেমন অপরাধ না। লোকটা অ্যাডাল্ট, যাকে নিয়ে ফুর্তি করছিল সেও অ্যাডাল্ট। এখানেও পুলিশ নাচার। তারপর সে আত্মহত্যা করলো। একটা খুন হওয়ার লাশও পাওয়া গেল। এক মক্ষীরানীকেও অ্যারেস্ট করা গেল। কিন্তু যে জন্য আসা সেটাই তো বেমালুম আবিষ্কার। সবই তো ধোঁয়াশা। আরে মশাই, আপনার আয়তি দেবীর কি হলো? আপন মনে সিগারেট টানছিল নীল, একটু ব্যথিত এবং অন্যমনস্ক। আনমনা দূরত্বটুকু বজায় রেখেই ও বলল, খেয়ালি দেবী একটা কথা ঠিকই বলেছিলেন। তাকে আর কোনোদিনও পাওয়া যাবে না। তাকে যেখানে পাঠানো হয়েছে সেখান থেকে আর কেউ ফিরে আসে না। এসব কি বলছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, ঠিকই বলছি। বডিটা বোধহয় এতদিনে পচে গলে গেছে।
একটু ক্লিয়ার করুন তো মশাই। বাগানে নতুন গাছ লাগাবার জন্য গর্ত করা হয়েছিল। ওটা ক্যামোফ্লেজ, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। আজ আর দরকার নেই। অলোক রায়ের বাগানে কিছু খোঁড়া জায়গা আছে। কাল সকালে আপনার লোক পাঠিয়ে সেটা একটু বেশি করে খুঁড়লে দেখতে পাবেন একটা নয়, দুটো লাশ পাবেন, প্রায় কঙ্কাল। দেবভৌম চ্যাটার্জি আর আয়তী রায়। গত পরশু আর একটা গর্ত খোঁড়া হয়েছে। আমরা আজ না গিয়ে যদি কাল সকালে যেতাম তাহলে দেখতে পেতাম জায়গাটা ভরাট হয়ে গেছে। সেখানে দেখতে পেতেন রাম সেবক শুয়ে আছে। চিরদিনের মতো নিজের অরিজিনাল জায়গাটায় পৌঁছে গেছে। যা বাবা, যাকে কবর দেবে তাকে দিয়ে তার কবর খুঁড়িয়ে নিল, কিন্তু কেন? গুরু গুরু, তুমি মায়েরই শয়তানেরও গুরু। নিউ আলিপুরের দোতলায় আজ 4 জনের জম্পেশ মজলিস বসেছে। ইন্সপেক্টর বিকাশ তালুকদার, ব্যাংক ম্যানেজার কুশল, নীল আর দীপু। আজ আকাশ পরিষ্কার, বাতাসে হিমেল আমেজ। শীত পড়তে শুরু করেছে। বিকাশ আর কুশল নীলের অতিথি। একটা হুইস্কির বোতল খোলা হয়েছে। রাতের খাওয়াটা ওরা এখান থেকেই খেয়ে ফিরবেন। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে কুশলই বলল, বুঝলি নীল, দেবপম আর আয়তিকে খুনের একটা মোটিভ খুঁজে পাওয়া যায়, কিন্তু রামসেবক, ওয়াই অলোক রায় মার্ডার্ড হিম? এটাই তো আমার মাথায় ঢুকছে না। আয়তী আর দেবপমের মার্ডার তোর কাছে ক্লিয়ার বলছিস? ইয়েস, দ্যাট ইটার্নাল ট্রায়াঙ্গুলার জেলাসি। একটি মেয়ে, 2টি ছেলে। যে মেয়েটি ভালোবাসা পায় না সে ক্রমশ মরিয়া হয়ে ওঠে, আর ফল হয় সাংঘাতিক। কারো কারোর প্রাণও যায়। এছাড়া আর কি হতে পারে? না রে, শুধুই জেলাসি নয়, আরও কিছু ছিল, আরও কিছু বিপন্ন বিষয়। আর সেটা জানতে গেলে আমাদের চলে যেতে হবে অলোক রায়ের জীবন বৃত্তান্তে। অলোক রায়কে কি বলবো? এক কথায়, মেন্টাল পেশেন্ট অর পারভার্টেড সেক্স ম্যানিয়াক, বিকারগ্রস্ত যৌনচারী। বোধহয় দুটোই। এসব আমি জানতে পারতাম না। অলোক রায়ের অজ্ঞাতেই আমি একদিন খেয়ালি দেবীর সঙ্গে দেখা করি। খেয়ালি দেবী যদি না নিজেকে মেলে দিতেন তাহলে আয়তী রায়ের রহস্য চিরদিনের মতো রহস্যই থেকে যেত। হ্যাঁ, ঠিক তাই। অলোক রায়ের মৃত্যুর পর বিকাশবাবু, আপনি তো দেখলেন মহিলা কতখানি ভেঙে পড়েছেন। আপাতদৃষ্টিতে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনারা ওদের ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিটা যদি জানতেন তাহলে ওর কান্নাটিকে অস্বাভাবিক বলেই মনে হতো। ওর মতো মহিলা বলেই শেষ কাজটাও যথারীতি নিয়ম মেনেই করছেন। ভদ্রমহিলা খুব একা হয়ে গেলেন। ধান বানতে শিবের গীত আরম্ভ করলে কেন গুরু? সব কিছুরই একটা উপক্রমিতা থাকে, এটাও তাই। অলোক রায়ের জীবন তো মিসেস খেয়ালি মুখার্জিকে বাদ দিয়ে বলা যাবে না। আর এই সব কিছু আমি শুনেছি ওই খেয়ালি দেবীর মুখ থেকেই। অলোক রায় আর খেয়ালি ছিলেন অসিত রায়ের ছেলে মেয়ে। অলোক রায়ের বয়স যখন 13, তখন খেয়ালির 10। বড়লোক বাপের ছেলে মেয়ে। ওদের উপর স্ট্রিক্ট অর্ডার ছিল যে বাইরের কোনো ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা চলবে না। সাধারণত ধনী গৃহের ছেলে মেয়েদের যা হয়, এখানে সেই স্ট্যাটাস মেনটেনের ব্যাপার। ফলে যা কিছু খেলাধুলো মেলামেশা সবই 2 ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 13 বছরের ছেলেটির মধ্যে কি ওই বয়সেই যৌন চেতনা গ্রো করেছিল তা ঠিক জানা নেই, কিন্তু অলোক রায়ের ইচ্ছেতেই 2 ভাই বোন বড় বউ হিসেবে খেলত। খেয়ালি দেবী স্বীকার করেছেন যে তার দাদা তাকে আদর করতেন, আরও অনেক কিছুই করতেন। সেই বয়সে তার সেই উপলব্ধিতেই ছিল না, কিন্তু কেমন যেন ভালো লাগত। এটা একসময় উভয়ের মধ্যেই একটা অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছিল। কিন্তু বয়স তো কারোরই থেমে থাকেনি। খেয়ালি দেবী আরো একটু বড় হলে বুঝতে পারতেন যে কুৎসিত ব্যাপারটাকে আর প্রশ্রয় দেওয়া যায় না। একদিন মা সরমা দেবীকে তিনি আকার ইঙ্গিতে কিছু খুলে বললেন আর নিজেকে গুটিয়ে নিলেন দাদার সংস্পর্শ থেকে। সামান্য 2-1টা কথা বলা ছাড়া দাদার সঙ্গে তার আর কোনো সম্পর্কই রইল না। এই বয়সে এসে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়, দেহের সঙ্গে তাল রেখে মনটাও সাবালক হয়ে উঠতে থাকে। খেয়ালি দেবী তখনই বুঝলেন যে দাদার ভেতরে একটা কুৎসিত পশু লুকিয়ে আছে, যে তার কামনা এবং লালসার জন্য সবকিছুই করতে পারে। ঠিক এমন সময় সারদা দেবী হঠাৎ মারা যান সামান্য রোগে। ফলে যেটুকু অভিভাবকত্বের আড়াল ছিল সেটাও সরে গেল। বাবা অসিত রায়ও স্ত্রী বিয়োগের সঙ্গে সঙ্গে নিজেকে আরও বেশি করে বইয়ের জগৎ আর ব্যবসার মধ্যে জড়িয়ে দিলেন। পিতৃমাতৃহীন দাসদাসীদের আওতায় থাকা
একমাত্র বোনের নিষ্ঠুর অবহেলা অলোক রায়কে কেমন যেন বেপরোয়া করে তুলল। যদিও খেয়ালি দেবীর অবহেলা এবং এড়িয়ে চলাটা খুব বেশি অলোক রায়ের মধ্যে রিয়্যাক্ট করেনি। উনি তখন কৈশোর অতিক্রম করে যৌবনের দরজায় পা দিয়েছেন। নানান বন্ধুবান্ধব নিয়ে বেশ ফুর্তি করেই জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন। এর কিছুদিন পরেই খেয়ালি দেবীর বিয়ে হয়ে যায়। উনি ভালোবেসেই এক সাধারণ ছেলেকে বিয়ে করেছিলেন, কারণ বড়লোক বাপের ছেলে মেয়েদের ওপর ওনার সমস্ত বিশ্বাস নষ্ট হয়ে গেছিল। দাদার সঙ্গে দূরত্ব বজায় রেখে চললেও তিনি কিন্তু দাদার খোঁজ খবর রাখতেন। মাত্র 23-24 বছর বয়সেই বান্ধবীর অভাব বোধ করতেই উনি চলে যেতেন পতিতালয়ে। খেয়ালি দেবী শ্বশুরবাড়িতে থাকলেও বা ছোটবেলায় দাদার আচরণে তার উপর বিরূপ হলেও দাদাকে উনি মনে প্রাণে ভালোই বাসতেন। তাই দাদার ক্রমশ অধঃপতনে শঙ্কিত হয়ে উনি বাবাকে সমস্ত কিছু খুলে বললেন। দাদার বিয়ের ব্যবস্থা করলেন। নিজে দেখে শুনে একটি সুন্দরী মেয়ের সঙ্গে ওর বিয়ে দিলেন। কিন্তু তারপরই স্বামীকে হারিয়ে তাকে আবার ফিরে আসতে হলো তার বাবার কাছে। বাবার কাছে ফেরা ছাড়া তার আর কোনো উপায় ছিল না, কারণ যাকে তিনি বিয়ে করেছিলেন তিনি মা বাপ মরা একজন সন্তান। মেয়ে ফিরে আসার পরই অসিত রায় একটা কাজ করে গিয়েছিলেন। নিজের সম্পত্তিকে 2 ভাগ করে এবং বাড়িটিও 2 অংশে সেপারেট করে দুজনের নামে আলাদা করে ব্যবস্থা করে দেন। যদিও খেয়ালি দেবী নিজস্ব কিছু টাকা ছিল, স্বামীর ইন্স্যুরেন্স এবং অফিস থেকে পাওনা টাকায় তার পিতৃ অর্থ কিছু না পেলেও চলে যেত। তবুও অর্থবল বড় ভেবেই তিনি তার অংশ সবকিছু বুঝে নিয়েছিলেন। আগেই বলেছি, অলোক রায়ের সঙ্গে সে সম্পর্ক না রাখলেও বোন হিসেবে দাদার প্রতি একটা দুর্বলতা ছিলই। দাদার অস্বাভাবিক যৌন ক্ষুধা মিটে গেলেই সব ঠিক হয়ে যাবে এইরকম একটা আশাতেই তিনি দাদার বিয়ে দেন, কিন্তু ফল আরও বীভৎস হয়। খেয়ালি দেবীর বক্তব্য অনুসারে সাধারণ যৌন বিহারে উনি তৃপ্ত হতে পারতেন না। অসহনীয় অত্যাচার করতেন তার প্রথম স্ত্রীর ওপরে। এক নোংরা পাশব পরিবেশ তৈরি করতেন বিকৃত লালসা নিবৃত্তের জন্য। অলোক রায় আমাদের বলেছিলেন তার প্রথম স্ত্রী মারা গিয়েছেন সিভিয়ার হার্ট অ্যাটাকে। মিথ্যে কথা, উনি আত্মহত্যা করেছিলেন। অলোকবাবু বাড়ি না থাকলে প্রথম পক্ষের স্ত্রী খেয়ালি দেবীর কাছে এসে অত্যাচারিত জীবনের সবকিছুই জানাতেন, কিন্তু প্রতিকারের কোনো উপায় খেয়ালি দেবীর জানা ছিল না। নিজের জবানবন্দি খেয়ালি দেবীর কাছে কিঞ্চিতভাবে জানিয়ে দিয়ে উনি আত্মহত্যা করেছিলেন, কেবল এক বিকারগ্রস্ত পশুর হাত থেকে বাঁচার জন্যে। সেই চিঠি খেয়ালি দেবী পুলিশের হাতে দেননি, দিলে অলোক রায় এতদিন জেল খাটতেন। উনি অবশ্য এখন আফসোস করছেন কেন সেদিন অলোক রায়কে পুলিশের হাতে তুলে দেননি। তাহলে আরও দুজনকে তিল তিল করে যন্ত্রণায় মরতে হতো না। আসলে সেই মমত্ব, ভাতৃপ্রেম, যা বাইরে থেকে বোঝা যেত না। দ্বিতীয় স্ত্রী, সেক্ষেত্রেও তাই ঘটেছিল। অলোক রায় বলেছিলেন ওনার দ্বিতীয় স্ত্রীর সন্তান ধারণে অক্ষম ছিলেন। তা নয়, উনি ঠিক সময়ে কনসেপ্ট করেছিলেন, কিন্তু পূর্ণ গর্ভবতী স্ত্রীর ওপরে বিকৃত লালসা চরিতার্থের নিষ্ঠুর প্রক্রিয়ায় মৃত শিশু প্রসব করে উনি মানসিক ভারসাম্য হারান। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর সঠিক কারণ খেয়ালি দেবী জানেন না। ডাক্তারের নির্দেশে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অলোক রায় চেঞ্জে গিয়েছিলেন উটিতে, কিন্তু ফেরেন একা। তার রটনা ছিল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নাকি ওর স্ত্রী আত্মহত্যা করেছিলেন। সব মিথ্যা, জানার আজ কোনো উপায় নেই। হয়তো টাকার জোরেই উনি সেই কেস থামাচাপা দিয়েছিলেন। দুর্ভাগ্য আয়তা দেবীর। ফুলের মতো তাজা ঝকঝকে একটা মেয়ে, একটা ভালো ছেলেকে ভালোবাসা সত্ত্বেও অলোক রায়ের ফাঁদে পড়ে গেলেন। তবুও নিজের ভাগ্যকে মেনে নিয়ে তিনি অলোক রায়ের শয্যা সঙ্গিনী হয়েছিলেন, চেষ্টা করেছিলেন স্বাভাবিক জীবনযাপনের। প্রথম তিনি বাধ্য হয়েই বিকারগ্রস্ত স্বামীর বিকৃত রুচি মেটাতেন। তার প্রমাণ আমি পেয়েছিলাম অলোক রায়ের বইয়ের র্যাকে থাকা একটি বইয়ের মধ্যে। দীপুর স্বভাব, সে বেশিক্ষণ চুপ করে কথা না বলে বসে থাকতে পারে না। ও ফস করে জিজ্ঞাসা করল, হ্যাঁ 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 মনে পড়েছে, তুমি সেই দিন একটা বই নিয়ে নাড়াচাড়া করতে করতে বন্ধ করে দিলে। কি ছিল বইয়ের মধ্যে? অলোক রায় বলেছিলেন উনি নাকি ছবি তুলতে পারেন না। এটা মিথ্যে কথা। শুধু দামি ক্যামেরা নয়, নানা লেন্স এবং অ্যাপারেটাস ওনার কাছে ছিল। উনি ছবি তুলতেন। বহু নোংরা ছবির সঙ্গে আয়তী দেবীরও নানান ভঙ্গিমায় নোংরা ছবি সহ তিনি তুলেছিলেন।
সেই ছবি ছিল আর একটা অ্যারোটিক লাভের বইটার মধ্যে। এও এক বিকার। প্রথম প্রথম আয়তী দেবী মেনে নিলেও শেষ পর্যন্ত বেঁকে বসেছিলেন। তিনি ছিলেন সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা এবং যুবতী। একটা কারণেই তিনি অলোক রায়ের বিকৃত কামের কাছে দাসত্ব করতেন, সেটা হলো ভাইয়ের চাকরি। কিন্তু যেদিন উনি জানতে পারলেন অলোক রায়ের পক্ষে আর সম্ভব নয় শ্রীকান্তর চাকরি খাওয়া, সেদিন থেকেই উনি মরিয়া হয়ে উঠলেন অলোক রায়ের কাছ থেকে মুক্তি পাবার জন্যে। ডেকে পাঠালেন দেবপম বাবুকে, জানালেন তার অত্যাচারিত জীবনের কথা। আচ্ছা গুরু, খেয়ালি দেবীর সঙ্গে আয়তী দেবীর কোনো ভাবটাপ ছিল না? আমি যা সব বলছি সব খেয়ালি দেবীর কাছ থেকে জেনেই বলছি। আয়তী দেবী যে দেবপমের সঙ্গে পালাবার জন্য সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলেছিলেন তাও খেয়ালি দেবীর অজানা ছিল না। বরং উনি সে ব্যাপারে সাহায্য করবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাহলে সেটা করলেই তো পারতেন। অলোক রায় লোকটাকে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়ে বেশি শয়তানে ভরা। দেবপম এই বাড়িতে এন্ট্রি পাবার পর স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের শুরু। বিবাদের আরও একটা বড় কারণ, আয়তী দেবী নিজের ঘর পাল্টে নিয়েছিলেন, অলোক রায়ের সঙ্গে রাত্রিবাস করা বন্ধ করেছিলেন। কুশল, তুই জেলাসির কথা বলছিলি। হ্যাঁ, জেলাসি তো বটেই। বিয়ে করা বউ স্বামীর সঙ্গে সম্পর্ক না রেখে অতীত প্রেমিককে ঘরে ডেকে আনার পর ঘন্টার পর ঘন্টা গল্পগুজব করবে, কোনো স্বামী সেটা মানবে? নীল রক্তের অহংকারে চাবুক পড়লে যা হয়। অলোক রায় আর বরদাস্ত করতে পারলেন না, লাগলো সংঘাত। একদিন আয়তীকে সাফ জানিয়ে দিলেন যে দেবপম যেন এই বাড়িতে আর না ঢোকে। কিন্তু আয়তীও অত ভোলা ভালা গোবেচারা মেয়ে নন। তার উপর দেবপমের ভরসা আর খেয়ালি দেবীর প্রচ্ছন্ন প্রশ্রয় তাকে সাহসী করে তুলেছিল। একদিন তুমুল ঝগড়ার মুখে আয়তী দেবী জানিয়ে দিলেন যে ওই বাড়িতে দেবপমের আশা সেই দিনই বন্ধ হবে, বা অলোক রায় যদি দেবপমের কোনো ক্ষতি করার চেষ্টা করে তিনি তাহলে ডিভোর্স ফাইল শুট করবেন এবং অলোক রায়ের সমস্ত কুকীর্তি এবং বিকৃত যৌনাচারের নমুনা সব কোর্টে তুলে ধরবেন। এমনকি এও জানালেন যে আগের দুজন স্ত্রীর মৃত্যু যে স্বাভাবিক নয়, সেগুলো যে খুন, তা প্রমাণ করার মতো অস্ত্র তার হাতে আছে। এছাড়াও তিনি আরও জানিয়েছিলেন শুধু ডিভোর্স নয়, তার জীবন নষ্ট করার ক্ষতিপূরণ হিসেবে 4 লক্ষ টাকা তিনি কোর্টের কাছে দাবি রাখবেন। বাহ, ভেরি গুড। এরকম খদ্রা লোকের সঙ্গে আয়তী দেবীর মতো মেয়েই শাস্ত্রে উপযুক্ত পাত্র হিসেবে বিবেচিত হবে বলেই দীপু ঠোঁটে আঙুল চাপা দেয়। বিকাশ তালুকদার পুলিশের লোক হলেও সাধারণত উনি ঠান্ডা মাথার মানুষ, চট করে রাগেন না। কিন্তু এই রকম একটা সিরিয়াস জায়গায় দীপুর বাচালতায় তিনি কিন্তু বেশ বিরক্তই হলেন। দীপুবাবু, এই সময় ঠাট্টাই আর কি ভালো লাগে না। ব্যানার্জি সাহেব, বলুন তো তারপর কি হলো? সাপের লেজে পা পড়ল। এরপর তিনি আয়তীকে আরো বেশি ক্ষিপ্ত করে তোলার জন্য সুধাকে রাত্রে ঘরে আনা শুরু করলেন, আর মনে মনে প্ল্যান করতে লাগলেন কি করে লায়লা মজনুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। সুধার রূপ না থাকলেও যৌবন ছিল, চোখে মুখে ছিল যৌনতার হাতছানি। চরম অবস্থায় উঠল যখন লাই পাওয়া কুকুর মাথায় চেপে বসল। পাশের ঘরে নিজের স্ত্রীকে ফেলে বাবু তখন মহানন্দে রাত কাটাচ্ছে, তখন তো সে মাথায় চড়বেই। আয়তী একদিন রাত্রে ঘরের দরজায় ঘা দিয়ে দুজনকে বার করে সুধাকে কিছু অকথা কুকথাও বলেছিলেন। উত্তরে সুধা বলেছিল, অত ফটর ফটর করনি, এরপর তুমি থাকবে নিচের ঘরে, তোমার বাবুকে নিয়ে আমি থাকবো আমার ঘরে। এটা সুধার জেল হাজতের স্বীকৃতি। সে আরও জানিয়েছে যে কেমন করে সে আয়তী আর দেবপমকে খুন করেছে। এবার দীপু সত্যি আটকে ওঠে, কোনো রকমের বাচালতা না রেখে বলে, কি বলছো তুমি গুরু? সুধাই খুন করেছো তো দুজনকে? হ্যাঁ, তবে পরোক্ষে কলকাঠি সবই অলোক রায়ের। সুধার সে অপমানজনক আর স্পর্ধার কথা শুনে আয়তী প্রায় কেঁদেই ফেলেছিলেন। তারপর অলোক রায়কে জিজ্ঞাসা করেছিলেন, ও যা বলছে তা কি তোমারও কথা? হাসতে হাসতে সুধাকে বুকে টেনে নিয়ে অলোক বলেছিলেন, তুমি যদি আমার বিয়ে করা স্ত্রী হয়েও আরেকজন ছেলের সঙ্গে বেরিয়ে যাবার প্ল্যান করতে পারো, তাহলে আমি বা একে নিয়ে থাকতে পারি না কেন? আর সত্যি কথা বলতে কি, তোমরা শিক্ষিত আর সুন্দরী মেয়েরা যা দিতে পারো না, এই অশিক্ষিত মেয়েদের কাছ থেকে আমি তার চতুর্গুণ পেয়েছি। ও আমাকে যেরকম আনন্দ দিতে পারে তুমি তার নখের যোগ্যও না। যাও, বেশি ভ্যান ভ্যান করো না, আমার মুড খারাপ হয়ে যাবে।
আর তোমার দেবপম তো রোজই আসে, তোমার খিদেটা তাকে দিয়ে মিটিয়ে নাও। আমি আর তোমায় বাধা দিচ্ছি না। কো এক্সিস্টেন্স মানে বোঝো তো, মিলেমিশে থাকা, অ্যাডজাস্টমেন্ট। বলেই সুধাকে পাজাকলা করে খাটে শুইয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সুধা খুন করলো কি করে? বলছি, এরপর থেকেই দেবপম প্রতিদিন আসা শুরু করেছিল, সেটা আয়তি জেতাজেতিতেই। অলোক রায়ও এই সুযোগটাই খুঁজছিলেন। আসলে আয়তিকে তিনি সামান্য চিনেছিলেন। এ মেয়ে যা বলবে তা করবেই। এই মেয়ে ডিভোর্সের জন্য কোর্টে যাবে। তার জীবনের সমস্ত বদনাম সর্বসমক্ষে ঘোষণা করতে পিছুপা হবে না। সেটা তো অলোক রায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। লোকে কি বলবে? অলোক রায়ের 3 নম্বর বউ ডিভোর্স হতে চলেছে, তাও ব্যভিচারের কারণে। অতএব দুজনেরই মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। দেবপম বিকেলের দিকে আসত। যখনই আসত, আয়তির নির্দেশে জলখাবারটা ওখানেই খেত। খুনের দিন যথারীতি চা জলখাবার আসে। সুধা রান্নাঘরের সচিব, সে নিজের হাতে খাবার করেছিল। অলোক রায়ের দেওয়া বিষ মিশিয়েছিল খাবারের সঙ্গে। কেবল খাবারটা পৌঁছে দিয়েছিল ভিখু, কারণ আয়তির ঘরে সেই ঘটনার পর সুধার প্রবেশ নিষেধ। ভিখু সম্পূর্ণ নির্দোষ। ও জানতই না যে ওর হাত দিয়ে ওই মরণ খাবার পাঠানো হচ্ছে। কিন্তু সুধার যাই হোক, একেবারে ছেলে মানুষ নয়। ও কি জানতো না যে স্বামী নিজের স্ত্রীর সামনে রাঁধুনি মেয়েকে নিয়ে ফুর্তি করে, সেই লোক তাকে কতদিন মর্যাদা দেবে? আরে বাবা, সুধার স্ট্যাটাসটা দেখ, কোন অবস্থায় আর কোন পরিবেশের মেয়ে সেটা দেখ। সুধার হারাবার আর কি আছে? তার স্বামী অকালে মরেছে, একটা ছেলে ছিল, সেটাও গেছে। আর বয়সটা তো কামনা বাসনায় আকাঙ্ক্ষিত হওয়ারই বয়স। তার যেটুকু পাওয়া সেইটুকুই লাভ। যে বাবুর মুখের সামনে দাঁড়িয়ে এক হাত ঘুমটা টেনে কথা বলতে হতো, সেই বাবুকে সে টেনে নিয়েছে, তাকে শয্যা সঙ্গিনী করেছে। তার উপর তার নানান আবদার, নানান শখ, চাইলেই টাকা। আর কি চাই সে হতদরিদ্র মেয়ের? তুই বলছিস একদিন অলোক রায় নতুন কাউকে পেলে ওকে তাড়িয়ে দেবে, তাতে তার বইই গেল। তার আগেই ও সব কিছু গুছিয়ে অন্যত্র চলে যেত। এসব মেয়েদের একবার সতীত্ব নষ্টের ভয় কেটে গেলে এরা ডেসপারেট হয়ে উঠতে পারে, কিন্তু পরিণামটা যে এতটা ভয়ানক হবে সেটা সে জানত না। বুঝলাম। এই জন্যই অতি লোভে তাঁতি মরে। কিন্তু রাম সেবককে খুন করা হলো কেন? আরে দূর মশাই, এটুকু বোঝেন না? দুটো জোয়ান লাশ পড়ে গেছে ঘরের মধ্যে। একটা 54-55 বছর বয়সের লোকের পক্ষে দুটোকে বয়ে নিয়ে যাওয়া তো সম্ভব না। একজন শক্তপোক্ত জোয়ান লোক দরকার। ও বাড়িতে সেটা কে? রাম সেবক। ওকে তিনি বিস্তর টাকার লোভ দেখিয়েছিলেন, গাছের চারা আনিয়েছিলেন লাগাবার জন্য, আর পাপের সাক্ষী রাখতে নেই, তাই রাম সেবককে দেশে পাঠানোর লোভ দেখিয়ে একটা গর্ত খুঁড়িয়ে নিয়েছিলেন। সেই গর্তেই ওকে শেষ শয্যায় শোয়াবেন বলে। অ্যাম আই রং মিস্টার ব্যানার্জি? কারেক্ট। দেশে পাঠানোর লোভটা টোপ। গায়ের ছেলে গায়ে ফিরে যাবে বিস্তর টাকা নিয়ে, সেটা কে না চাই। যাবার আগে যে গর্তটা হচ্ছিল, রামসেবক জানতো না যে সেটা তার জন্যই হচ্ছে। তাহলে হয়তো কাজটা সে করতো না। এনি মোর কোয়েশ্চেন? চিঠির অঙ্ক আর টাইপ মেশিনের গ্যারাগলটা ক্লিয়ার করো তো গুরু। হ্যাঁ, চিঠির অঙ্ক। দীপু, তুই তো দুটো চিঠিই দেখেছিস, ধরতে পারলি না? তাহলে তুমি নিজেই নীল ব্যানার্জি হয়ে যেতুম। তুমিই বলো। 1 আর 1 2 হয়, কিন্তু সেটা হচ্ছিল না। প্রথম চিঠিতে লেখা হলো, আপনার স্ত্রীকে নিয়ে গেলাম, পণ 4 লক্ষ টাকা। কিন্তু দ্বিতীয় চিঠিতে লেখা হলো, আপনার স্ত্রী আপনার কাছে যেতে চান না, অতএব আমার কিছু করার নেই। এটা তো হতেই পারে। ওই তোমার স্ত্রীয়া চরিত্রম বলে কি একটা কথা, এখানেও তো সেটাই হতে পারে। মিসেস রায় তো সত্যিই স্বামীর ঘরে ফিরতে চাইছিলেন না। নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। একটি মেয়ের মনের পরিবর্তন নিয়ে এখানে মাথা ঘামাবার কিছু নেই, সেটা হতেই পারে। বাট পয়েন্ট ইজ দিস, যে পত্র প্রেরক একবার লিখলো আমরা, আর পরের বার লিখলো আমি। তাড়াহুড়ো করে লিখেছিলেন হয়তো। যতই তাড়াহুড়ো থাকুক না কেন, আমি এবং আমরা একই ব্যাপার কিন্তু নয়। এটা আমারও খেয়াল হয়নি। দূরবীন দিয়ে দেখতে হয় মশাই। আর ওই টাইপ মেশিন? অলোক রায় ইচ্ছে করলেই একটা নতুন বাংলা টাইপরাইটারের মেশিন কিনতে পারতেন, অথবা ডিটিপির সরঞ্জামও কিনতে পারতেন,
কিন্তু তাতে তো পুলিশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো যে দুটো চিঠির জন্য ওই দুটো টাইপ মেশিন ব্যবহার করা হয়েছে। উনি সেই রাস্তায় না গিয়ে পুরনো ইংরেজি মেশিনের হরফগুলোকে পাল্টে নিয়ে এলেন। এখনও বহু কমার্শিয়াল কলেজে বা রাস্তার ধারে ছোট ছোট দোকানে বাংলা টাইপ করে তারা এই ধরনের মেশিন ব্যবহার করে। অলোক রায়ের মেশিন খারাপ হওয়ার অজুহাতে মেশিনের হরফ পাল্টাতে ওই দোকানে পাঠিয়েছিলেন। মাসখানেক পর মেশিনটা ফিরে এলো। চালাকিটা করলেন তখনই। ইংরেজি হরফের বদলে বসল বাংলা, কিন্তু ফিঙ্গারিং নবে কোনো চেঞ্জ করলেন না। অর্থাৎ বাইরে থেকে দেখলে ওটা যেন চিরাচরিত ইংরেজি মেশিন মনে হবে। আসলে চোখে ধুলো দেওয়ার জন্যই এসব করা। কিন্তু উনি নিজেই বা বুঝবেন কি করে ইংরেজি এফের জায়গায় কোনো বাংলা হরফ আছে? এটা দেখ, একটা চার্ট। ইংরেজি কোন নব টিপলে বাংলা কোন হরফ পড়বে। এখন তো কম্পিউটার মেশিনে হরফ চেঞ্জিংয়ের কোনো প্রবলেমই নয়। আর আমার তো মনে হয় উনি ইচ্ছে করেই কম্পিউটারের সাহায্য নেননি। এটা তুমি কোত্থেকে পেলে গুরু? সুব্রতবাবুর কাছ থেকে। সুব্রত মানে সেই ম্যানেজার? কিন্তু সে তো ধানমাতনা কোথায় গিয়েছে না? কোথাও যায়নি, আছেন কলকাতায়, তবে চাকরি ছেড়ে দিয়েছে। ইংরেজি টাইপ মেশিনে বাংলা টাইপ করায় ওর মনে একটা সন্দেহ জাগে। ব্যাপারটা কি আজ করার আগেই সুব্রত ওই অফিস ঘর থেকে কাগজ দুটো কুড়িয়ে পায়। একটা আস্ত, যেটা তোর হাতেই আছে একটা দুমড়ানো। এটাই দেখ, দেখলেই বুঝতে পারবি। দ্বিতীয় চিঠির খসড়া। এখানে অনেক অক্ষর ভুলভাল পড়েছে। আসলে দেখে শুনে মিলিয়ে মিলিয়ে টাইপ করতে হয়েছে, ফলে অনেকগুলো কাগজই নষ্ট হয়েছিল। সবগুলো ভিক্ষুকে দিয়ে উনি ফেলে দিয়েছিলেন। তারই দু একটা দলছুট সুব্রতবাবু কুড়িয়ে পান। তুই এত খবর পেলি কোত্থেকে? এটাই তো আমার কাজ ব্রাদার, কেবল তথ্য খুঁজে বেড়ানো। তা গুরু, সুব্রতবাবু তো কোনো কিছুর মধ্যে নেই, উনি এত ভালো চাকরি ছেড়ে দিলেন কেন? ছেলেপুলে নিয়ে ঘর সংসার করেন, নিরীহ মানুষ। বিপদের আশঙ্কা করেই চাকরিতে উনি ইস্তফা দেন, ঝঞ্ঝাট এড়িয়ে যাবার জন্যেই। যেদিন আমি ওনার সঙ্গে দেখা করি সেদিন পরিচয় পেয়েই তো ভদ্রলোক একেবারে আধমরা। তারপর একটু খোঁচা আর একটু ভয় দেখাতেই সবকিছু গড়গড় করে বলে দিলেন। প্র্যাকটিক্যালি সুব্রতবাবুকে ধরতে পেরেছিলাম বলেই অলোক রায়কে খুনি হিসেবে আইডেন্টিফাই করাটা অনেক সহজ হয়েছে। তাহলে দ্বিতীয় চিঠির কয়ের আকার ভাঙা আর পয়ের রফলা দূরে গিয়ে পড়া, এগুলো অন্য মেশিনে করা? না, একই মেশিনে, তবে একটু আলাদা করা। একটা সরু উকো দিয়ে কয়ের আকারটা ঘষে দেওয়া আর এক স্টেপ পরে রফলায় রটা ফেলা কি খুব একটা শক্ত কাজ? তাহলে গুরু, তুমি সেদিন অলোক রায়কে কেন বললে যে চিঠি দুটো ওই একই মেশিনে টাইপ করা হয়নি? আমি যে একটা নিরেট পাঁঠা এবং আমার দ্বারা অপরাধীকে ফাইন্ড আউট করা মোটেই সম্ভব নয়, এই বিশ্বাসটা অলোক রায়ের মনে গেঁথে দেওয়ার জন্যে। তুমি গুরু শেয়ানা পাটি, তা তুমি এই বুড়ো ভামটাকে সন্দেহ করে বসলে কি করে? মানে কোনো একটা হিন্স তো থাকবে। কয়েকটা কারণেই। এক, ওর বইয়ের র্যাকে নোংরা ছবি এবং নোংরা ক্যাসেট ওর চরিত্রকে বুঝিয়ে দিয়েছিল। দ্বিতীয় কারণ, অলোক রায় একদিকে দেখাচ্ছেন যে স্ত্রী হারিয়ে তিনি কাতর, আবার অন্যদিকে বিনা কারণে বৃক্ষরোপণ করছেন। দুটোকে কোনোভাবেই একসঙ্গে করা যায় না। এ কি নাটক নাকি? এক চরিত্র একসঙ্গে হাসছে আবার কাঁদছে। তারপর ধর রামসেবকের বোকা বোকা উত্তর, নারকেল গাছ পুঁততে 5 হাত জমি গর্ত করতে হয় না, বড় জোর হাত দুয়েক। তারপর সে বাগানে কুড়িয়ে পাওয়া ব্যাগ। লন্ড্রির বিল নিয়ে দোকানে গিয়ে খোঁজ করতে জানতে পারি যে বনি নামধারী লোকটির ভালো নাম দেবপম চ্যাটার্জি। অর্থাৎ কোনো না কোনো কারণে বনি চ্যাটার্জি ওই বাগান বাড়িতে গিয়েছিলেন, অথবা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। খেয়ালি দেবীর কাছ থেকে জানতে পারি আয়তি দেবীর ডাকনাম ঝুমা। আরও আছে। প্রথম দিকে খেয়ালি দেবীর অনমনীয়তা, ভাইয়ের প্রতি বিদ্বেষ আমার মনে একটা সন্দেহ তৈরি করে। তারপর টাইপরাইটার এবং সুব্রতবাবুর কনফেশন। এগুলো পরপর ভাব, অপরাধী ঠিক বেরিয়ে আসবে, সিঁড়ি ভাঙা অঙ্কের মতোই। কিন্তু ভদ্রলোক নিজেই নিজের স্ত্রীর উপর প্রেমিককে খুন করে আর হুমকি চিঠি দেখিয়ে 4 লক্ষ টাকা তোলার অভিনয়টা করলে কেন? ধুর মশাই, এটাও বুঝলেন না? আপনি তো বুঝেছেন, বলুন শুনি। শো বিজনেস। লোক মানে পুলিশ দেখাতে চাইলেন যে সত্যি ওনার স্ত্রী নিখোঁজ,
এবং মুক্তিপণের জন্য উনি টাকা তুলছেন। এ তো খুব সহজ অঙ্ক। আর কালো থলে সেটা কোথায় গেল? দেখুন মশাই, ব্যাংক ম্যানেজারি ছাড়া তদন্তমূলক কোনো কাজ আপনার দ্বারা হবে না। তবে শুনুন, সবাই দেখেছে অলোক রায় কালো থলে হাতে গাছতলায় গেছেন। সেখানে কি করেছেন সেটা কেউ দেখেছে? গাছতলাটা ছিল অন্ধকারে ঢাকা। সম্ভবত কালো থলের মধ্যে কিছু ইট পাটকেল ছিল। সেটা গাছের নিচে ফেলে দিয়ে থলেটা পকেটে পুরে চলে এসেছেন। এটাও সহজ অঙ্ক। তাহলে জটিল অঙ্ক হলো টাকাটা অলোক রায় নিজের কাছে রেখে দিয়েছিলেন। ঠাট্টা করছেন? 4 লক্ষ টাকা কেউ জলে ফেলে দেয়? আমার যতদূর মনে হয় টাকাটা এখনো সিন্ধুকেই আছে। আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, সিন্ধুকেই আছে। আর এই নীল ব্যান্ডটা হলো তারই প্রমাণ। এটা কুড়িয়ে পায় সিন্ধুকে নিচ থেকে। উত্তেজনায় টাকা সিন্ধুকে পুড়তে গিয়ে একটা লুজ ব্যান্ড চৌপায়ার নিচের দিকে গিয়েছিল। কুশল, ভালো করে দেখ তো তোর দেওয়া সাংকেতিক চিহ্ন এর মধ্যে আছে কিনা। এখন কি ভালো করে দেখতে পাবো? আপাতত মাথায় বিস্কিট ছাড়া আর কিছুই নেই। যাক, তাহলে মাথায় একেবারে গোবর পোড়া নেই। তোমাদের আরও কিছু জিজ্ঞাসা আছে? পরে মনে এলে তোকে জিজ্ঞেস করে নেবো। দীপু একটা সিগারেট ধরালো। আচ্ছা করে ধোয়া গেলে তাড়াতাড়ি ছাড়তে ছাড়তে বলল, বুড়ো ভামটা সত্যিই পাঠা। এত বড় প্ল্যান করলি, কিন্তু আসল ক্লুটা চোখের সামনেই রেখে দিলি। টাইপরাইটারটা অন্য কোথাও লুকিয়ে রাখলেই পারতিস। আসলে মালটা তো আর গুরুকে চেনে না। একটা ফাঁক রেখেছে কি মরেছে। দেখো তো গুরু, তোমার এই চিকেন চাও আর ফ্রাইড পন কত দূর, আর ফ্রাইড নান কত দূর? হেভি খিদে পেয়ে গেছে। নীল মৃদু হেসে উঠে যাচ্ছিল। আবার দীপু বাধা দেয়, কিন্তু গরিবের কথা বাসি হলেও ফলে গেল। কীরকম? তখনই বলেছিলাম, আগে থেকে বুড়োর ভামটার কাছ থেকে কিছু মালকুড়ি হড়কে নাও। শুনলে না? পুরো শালা মান্না কেস হয়ে গেল। তার উপর আজকেই গ্র্যান্ড ফিস্ট, হুইস্কি চাও আর ফ্রাইড পন। এই জন্যই বলি, গুরু প্রফেশনাল হও। কিছু না বলে নীল হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকমই গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।